আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। সবাই আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে সবাই একটু জানিয়ে দাও, ইনবক্সে জানিয়ে দাও। ওকে, ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। চলো তাহলে হচ্ছে আজকে আমাদের আমাদের ক্লাসটা আমরা শুরু করে দেই। যেটা আমি তোমাদের গতকালকে বলছি যে আমাদের আজকের ক্লাসটা কিছুটা ম্যাথমেটিক্যাল হবে আর কি। প্রথমে কনসেপ্ট ডেভেলপ করব, তারপর হচ্ছে আমরা ম্যাথমেটিক প্র্যাকটিসে যাব আর কি। তো ফার্স্টে আমরা আজকে জেনে নেই যে আসলে আমরা কি পড়তে যাচ্ছি। আমরা আজকে পড়ব পদার্থের তাপীয় ধর্ম। প্রথমে পড়ব পদার্থের তাপীয় ধর্ম, এরপরে বিভিন্ন স্কেলের মধ্যে আমরা সম্পর্ক শিখব এবং সেই সংক্রান্ত গাণিতিক সমস্যা আমরা প্র্যাকটিস করব। তো প্রথমে পদার্থের তাপীয় ধর্ম বলতে আসলে আমরা কি বুঝি? এটার আরেকটা নাম আছে তাপমাত্রিক ধর্ম। তো চলো সেই সংজ্ঞাটা আমরা একটু শিখে নিই। তাহলে তাপমাত্রিক ধর্ম আসলে কি? যদি সহজ বাংলায় বলি যে তাপমাত্রা পরিবর্তন হলে যে সমস্ত ধর্ম পরিবর্তিত হয় তাকে আমরা বলতে পারি তাপমাত্রিক ধর্ম। সহজ বাংলায় যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে তাপমাত্রার সাথে সাথে যেই ধর্মটা পরিবর্তন হবে তাকে আমরা বলবো তাপমাত্রিক ধর্ম। আর বইয়ের ভাষায় যদি বলতে চাই তাহলে এভাবে বলতে হবে যে পদার্থের যে সমস্ত ধর্মের সূক্ষ্ম পরিবর্তন দেখে আমরা তাপমাত্রার পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি তাকে আমরা বলবো তাপমাত্রিক ধর্ম। এখন আসি যে এই সংজ্ঞাটা ক্লিয়ারলি বুঝতে গেলে আমাদের কিছু এক্সাম্পল শুনতে হবে, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তোমরা একটু চিন্তা করো, আমরা যে থার্মোমিটার দিয়ে আমাদের জ্বর মাপি, তাই না? বাসায় থার্মোমিটার দিয়ে জ্বর মাপি, সেই থার্মোমিটারের মধ্যে কিন্তু পারদ থাকে। পারদ। তাহলে আমি যদি চিন্তা করি যে এটা আমার থার্মোমিটার, এখানে কিন্তু আমার কি থাকে? পারদ থাকে। এবং এই পারদটাই কিন্তু একবার উপরে ওঠে, একবার নিচে নামে। এখন পারদটা আসলে কখন উপরে ওঠে বলতো? যখন তাপমাত্রা বেশি থাকে। এজন্য দেখবা শরীরে যখন জ্বর থাকে তখন তাপমাত্রার মানটা বেশি হয়। তো তাপমাত্রার মান কখন বেশি হবে? যখন থার্মোমিটারে এই পারদটা উপরের দিকে চলে যাবে। ঠিক আছে? তাহলে এই পারদটা উপরে গেলে তাপমাত্রা বেশি, আর পারদটা নিচে থাকলে তাপমাত্রা কম। এখন তোমরা একটু চিন্তা করো তো, আমরা জানি যে আয়তনের যে মান, আয়তনটা হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এই পারদ যদি উপরের দিকে উঠে, অর্থাৎ পারদের উচ্চতার যে মানটা আছে সেই উচ্চতা যদি বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধি পাওয়া মানে এইচ এর মান বৃদ্ধি পাওয়া, আর এইচ এর মান বৃদ্ধি পাওয়া মানে আয়তনটা বৃদ্ধি পাওয়া। তাহলে পারদটা উপরের দিকে বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে, উচ্চতা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে পারদের আয়তনটাও বৃদ্ধি পাচ্ছে, কারণ উচ্চতা বাড়লে আয়তনটাও বৃদ্ধি পায়। তাহলে সেই ক্ষেত্রে পারদ যে থার্মোমিটার আছে, তাপমাত্রা বেশি আমরা কেমনে বুঝি? পারদ যখন উপরে থাকে। আর তাপমাত্রা কম কেমনে বুঝি? যখন পারদটা নিচে থাকে। তাহলে পারদ উপরে উঠলে আমরা বলবো আয়তন বাড়ছে, নিচে নামলে আমরা বলবো আয়তন কমছে। কারণ কি? উচ্চতা বাড়লে আয়তন বাড়ে, উচ্চতা কমলে আয়তন কমবে। তাহলে এই যে পারদের উচ্চতা, এটাই আসলে তাপমাত্রিক ধর্ম। তার কারণ এই উচ্চতা দেখে আমি বুঝতে পারি তাপমাত্রা বেশি না কম। উচ্চতা বেশি হলে তাপমাত্রা বেশি, উচ্চতা কম হলে তাপমাত্রা কম। তাহলে সবাই আমাকে একটু জানাও তো এই জিনিসটা তোমরা বুঝছো কিনা, যে পারদ থার্মোমিটারের ক্ষেত্রে পারদের যে আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ মানে বুঝো তো? আয়তন প্রসারণ মানে হচ্ছে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। তা আয়তনটা বৃদ্ধি পাওয়া মানে কি? পারদটা উপরে উঠে গেছে, উপরে উঠে যাওয়া মানে তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে পারদের যে উচ্চতাটা আছে বা যে আয়তনটা আছে, সেই আয়তনটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। সবাই বুঝছো কিনা একটু বলো তো? ওকে, ভেরি গুড। এখন আসো, আমাদের বাসায় পারদ থার্মোমিটার আছে, কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পারদ ব্যবহার না করে ব্যবহার করা হয় হচ্ছে অ্যালকোহল। তার কারণ পারদটা কিন্তু অনেক ভারী। তো অনেক বেশি পরিমাণে যদি আমার দরকার পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা পারদ তখন ব্যবহার করতে পারি না। তখন আমরা ব্যবহার করি অ্যালকোহল থার্মোমিটার। সো অ্যালকোহল কি একটা তরল? পারদও কিন্তু তরল। তাহলে অ্যালকোহলও তরল, পারদও তরল। তাহলে পারদের যেমন আয়তন প্রসারণ ছিল, একইভাবে এই অ্যালকোহলেরও কিন্তু প্রসারণ দেখে আমরা বুঝতে পারবো যে তাপমাত্রা কি বাড়ছে নাকি তাপমাত্রা কমছে। অর্থাৎ পারদ থার্মোমিটার বলো আর অ্যালকোহল থার্মোমিটার বলো, দুজনের ক্ষেত্রেই এই আয়তন প্রসারণটা হচ্ছে আমার তাপমাত্রিক ধর্ম। ধর্ম, ঠিক আছে? তাহলে তাপমাত্রিক পদার্থ কোনটা বলতো? এখানে যেহেতু পারদ নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে তাপমাত্রিক পদার্থ হবে হচ্ছে পারদ। আবার যেহেতু অ্যালকোহল থার্মোমিটার নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে অ্যালকোহল হবে তাপমাত্রিক পদার্থ। তাহলে একটা হচ্ছে তোমার পদার্থ, আর একটা হচ্ছে পদার্থের ধর্ম। তাহলে পারদ থার্মোমিটারের ক্ষেত্রে পদার্থ আসলে কোনটা? পারদ। আর পারদের আয়তন প্রসারণটা হবে হচ্ছে তাপমাত্রিক ধর্ম। এখন আসো গ্যাস থার্মোমিটার। গ্যাস থার্মোমিটার, গ্যাসের ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি, যে সেটা হচ্ছে যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো, এটা তোমাদের অলরেডি পড়ানো হয়েছে। যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে গ্যাস পরমাণুগুলা কি করে বলতো? গ্যাস পরমাণুগুলা কি করে বলতো? গ্যাস পরমাণুগুলো গতিশক্তি বৃদ্ধি পায়, মানে জোরে জোরে দৌড়াদৌড়ি করে। তোমাদেরকে পড়ানো হয়েছে। তাহলে জোরে জোরে যদি দৌড়াদৌড়ি করে, তাহলে সে ধাক্কাটা দিবে কেমন? অনেক জোরে ধাক্কা দিবে। তো জোরে যদি ধাক্কা দেয়,
তাহলে এখানে কিন্তু চাপের মানটা বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রা বাড়লে চাপের মানটাও কিন্তু বাড়ে। আবার তাপমাত্রা যদি কমে তাহলে চাপের মানটাও কিন্তু কমবে। তার মানে চাপটা কিন্তু তাপমাত্রার সাথে আপ ডাউন হয়। তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে, তাপমাত্রা কমলে চাপ কমবে। তাই এখানে এই গ্যাসের ক্ষেত্রে যে চাপটা, সেই চাপটা কিন্তু তাপমাত্রিক ধর্ম। তাহলে খেয়াল করো, থার্মোমিটারের ক্ষেত্রে গ্যাস হচ্ছে তাপমাত্রিক পদার্থ, আর ওই গ্যাসের যে চাপ, সেই চাপটা হবে তাপমাত্রিক ধর্ম। তার কারণ চাপটা তাপমাত্রার সাথে আপ ডাউন হতে পারে। ক্লিয়ার সবাই? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি ভাইয়েরা। বুঝছো কিনা বলো? না, এগুলা লেখা লাগবে না, এগুলো জাস্ট বুঝো। এগুলা এমসিকিউ আসে তো, জাস্ট বুঝো। এরপর একবার রিভিউ দিলেই হবে আর কি, একবার রিভাইজ তোমরা দিলো তাইলেই ক্লিয়ার হয়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ইউজ করা হয়, ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় ইহান, বুঝছো? এবার আসো ধাতুর রোধ থার্মোমিটার। তাহলে এই যে রোধ যেটা আছে, রোধটা হচ্ছে, আগে আগে আমরা শিখি যে রোধ বলতে আসলে কি মিন করে। রোধ হচ্ছে, ধরো তুমি একটা পরিবাহী তারের কথা চিন্তা করতেছো, যেই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন তড়িৎ যখন প্রবাহিত হয়, তখন এই তড়িৎটা কিছু কিছু সময় বাধাগ্রস্ত হয়। কেন? কারণ এখানে তারের মধ্যে যে অনুপরমাণুগুলো আছে তারা কাঁপতে থাকে। যদি তারা এরকম কাঁপতে থাকে, তাহলে কিন্তু কাঁপার কারণে এখানে একটা রোধ কাজ করে। সুতরাং এই রোধ বলতে আসলে আমরা যেটা বুঝি, তড়িৎ পরিবাহিতে যে বাধাটা কাজ করে, তড়িৎ পরিবাহিতে তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যে বাধাটা কাজ করে, সেই বাধাটা হচ্ছে আসলে আমার রোধ। তাহলে এই তাপমাত্রার সাথে কিন্তু রোধের একটা রিলেশন আছে। যখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করবা, তখন কিন্তু এরা আরো বেশি বেশি কাঁপাকাঁপি করবে। বেশি বেশি যদি কাঁপাকাঁপি করে, তাহলে আমাকে বলো তো, বাধাটা বেশি হবে না কম হবে? বলো, বেশি কাঁপাকাঁপি করলে তড়িৎ প্রবাহতে যে বাধাটা, সেই বাধাটা বেশি হবে নাকি কম হবে? কি মনে হয়? বেশি হবে, এক্স্যাক্টলি। সো বাধা যদি বেশি হয়, এই তড়িৎ পরিবহনে বাধাকে কিন্তু আমি বলছি রোধ। তাহলে বাধা যদি বেশি হয়, তাহলে রোধের মানটা কি হয়ে গেল বলো তো? রোধের মানটা বেশি হয়ে গেল। তাইলে তাপমাত্রার মান বাড়ানো হলে রোধের মানটাও কি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই রোধের হিসাব দেখেও, মানে রোধের মান বাড়লো নাকি কমলো, ওটা দেখেও কিন্তু আমরা তাপমাত্রা মাপতে পারবো। এই জন্য রোধটাও একটা তাপমাত্রিক কি ধর্ম। তাহলে রোধের মান যদি বাড়ে, আমি বলবো তাপমাত্রা বাড়ছে। রোধের মান যদি কমে, আমি বলবো তাপমাত্রা কমছে। আর একটা আছে থার্মোকাপল। থার্মোকাপলে জাস্ট একটা জিনিস মনে রাখবা, এটাও তোমাদের সিলেবাসে এখনো আসে নাই, সামনে আসবে আর কি। সেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। আমরা বাংলায় বলি তড়িৎচালক শক্তি। বাংলায় বলি আমরা তড়িৎচালক শক্তি অথবা তড়িৎচালক বল। এটা নর্মালি হচ্ছে একটা বর্তনীতে থাকে। হ্যাঁ, একটা বর্তনীতে থাকে। আপাতত বর্তনীটা একটু তোমাদের দেখাই। ধরো এরকম একটা বর্তনী আছে। বর্তনীতে দেখবা এরকম একাধিক কোষের সমন্বয়ে একটা তড়িৎ উৎস থাকে, এবং সেই তড়িৎ উৎস একটা ভোল্টেজ থাকে। ফর এক্সাম্পল ধরো তার এরকম ভোল্টেজ আছে 7 ভোল্ট। যদি সেখানে অভ্যন্তরীণ রোধ সহ আমরা বিবেচনা করি, তাহলে এটাকে বলা হয় তড়িৎচালক উৎস, তড়িৎচালক শক্তি অথবা তড়িৎচালক বল। তাহলে এই 7 ভোল্ট আসলে কার মান? ইএমএফ এর মান। ইএমএফ এর মান। তো থার্মোকাপল যে যন্ত্রটা, সেখানে নর্মালি আমরা এই ইএমএফ এর সাপেক্ষে তাপমাত্রাটা মেজার করতে পারি। ঠিক আছে? বর্তনী কি, সেটা এখন আমাদের এই চ্যাপ্টারে পড়ার জিনিস না। আমাদের এই চ্যাপ্টারে পড়ার জিনিস ভুলে গেলে চলবে না। আমাদের আজকে পড়ার জিনিস হচ্ছে তাপ। এখান থেকে বর্তনী, কারেন্ট এগুলো আলোচনার সুযোগ নাই। আমাদের তাপ পড়াইতে যা যা লাগবে সেগুলো আজকে আমরা পড়বো। ঠিক আছে? বর্তনীর জন্য আমাদের অন্য চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 10 আর চ্যাপ্টার 11, দুইটাই হইতেছে তড়িৎ নিয়ে আলোচনা হবে, তখন শিখবো। আচ্ছা, এখন চলে আসি যে তাপমাত্রা মাপার জন্য আমাদের 3 রকমের স্কেল আছে, একটু মনে রাখবা। 3 রকমের স্কেলের মধ্যে একটা স্কেল হচ্ছে আমাদের, আমি একটু এগুলো তাহলে মুছে দিই। 3 রকমের স্কেলের মধ্যে একটা স্কেল হচ্ছে আমাদের কেলভিন স্কেল, একটা হচ্ছে আমাদের কেলভিন স্কেল, একটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল, আর একটা হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেল। এই 3টা স্কেলের মাধ্যমে আমরা তাপমাত্রা মাপতে পারি। এখন তোমরা যদি কখনো ডাক্তারের কাছে যেয়ে থাকো, তাহলে নিশ্চয়ই তোমরা শুনছো, অথবা তোমাদের বাসায় যে ফারেনহাইটের মানে যে থার্মোমিটারটা আছে, বলেই তো দিলাম আসলে আমাদের বাসায় যেই তোমার হচ্ছে থার্মোমিটার যেটা থাকে, সেটা কিন্তু আসলে হচ্ছে ফারেনহাইট স্কেলের, যেটা দিয়ে আমরা জ্বর মাপি। আমরা অনেক সময় বলি না যে আমার জ্বর হইতেছে 102 ডিগ্রি, কিন্তু 102 ডিগ্রি আসলে কি? এটা কি সেলসিয়াস? না, কিন্তু 102 ডিগ্রি হচ্ছে ফারেনহাইট। 102 ডিগ্রি কি? ফারেনহাইট। তাহলে আমরা যে আসলে জ্বর মাপি, বা ডাক্তারি যে স্কেলটা, ডাক্তারের যে স্কেলটা, ঠিক আছে,
তোমাদের সহজ বাংলায় বলে দিচ্ছি যে ডাক্তাররা যে স্কেলটা ইউজ করে ওর নামে আমি দিলাম ডাক্তারি স্কেল। ঠিক আছে, এই ডাক্তারি স্কেলটা কিন্তু আসলে ফারেনহাইট স্কেল। ডাক্তারি স্কেলটা কিন্তু আসলে ফারেনহাইট স্কেল। এটা এমসিকিউতে আসতে পারে। জ্বর মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় বা যে থার্মোমিটার ব্যবহার করা হয় সেটার স্কেল আসলে কোনটা, সেটার অ্যান্সার হচ্ছে ফারেনহাইট স্কেল। এখন তোমরা দেখতে পাচ্ছ যে কেলভিন, সেলসিয়াস আর ফারেনহাইট এই তিনটার মধ্যে একটা সূত্র কিন্তু এখানে আছে, তাই না? এখন এই সূত্র বোঝার জন্য তোমাদের আগে কিছু বেসিক দরকার। তো সেই বেসিকটা এখন আমি তোমাদের পড়াই দিব। ঠিক আছে, তো তোমরা একটা কাজ করো, একটা ফ্রেশ খাতা নাও। ফ্রেশ খাতায় আমি যা যা লিখবো সবকিছু সুন্দর করে নোট ডাউন করো, সবকিছু একটু নোট ডাউন করো। তার আগে একটু বলে রাখি, তিনটা স্কেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ নিচে কিছু মান আছে, নিচে কিছু মান আছে। দেখো, কেলভিনের নিচের মানটা মানে লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 273.15, সেলসিয়াসের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0, আর ফারেনহাইটের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 32। এক্ষেত্রে কেলভিনে কিন্তু কোনো ডিগ্রি নাই। দেখো, জাস্ট 273.15 কেলভিন, কোনো ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয় না। কিন্তু সেলসিয়াস এবং ফারেনহাইট দুটাকে কিন্তু ডিগ্রি দ্বারা প্রকাশ করা হচ্ছে। সো এই ক্ষেত্রে এই বিন্দুটার নাম যদি তুমি সহজে মনে রাখতে চাও তাহলে তুমি এটাকে বলতে পারো এই বিন্দুটার নাম হবে হচ্ছে বরফ বিন্দু। বরফ বিন্দু। তোমাদের কাছে একটা প্রশ্ন করে দেখি তোমরা জানো কিনা। তোমরা আমাকে বলো, তোমরা আমাকে বলো যে পানি কত ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত হয়? জাস্ট এটা একটু জানো, পানি কত ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত হয়? এটা আনসার করে জানো। ভেরি গুড, 0 ডিগ্রি সেলসিয়াস। সবাই কিন্তু বলছো 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা সেলসিয়াস স্কেলটা সবাই খুব ভালো চিনি। তো সেলসিয়াসের যেই 0 ডিগ্রি সেলসিয়াস সেটা আসলে কোন অবস্থাকে বোঝায় পানির? সেটা আসলে পানির বরফের অবস্থাকে বোঝায়। এজন্য এটার নাম আমরা দিছি বরফ বিন্দু। এখন কথা হইতেছে, ধরে নাও যে আমি তাপমাত্রা মাপার একটা স্কেল বানাইছি, সেলসিয়াস স্কেল। আমার স্কেলের নাম আমি দিছি সেলসিয়াস স্কেল। এখন মনে করো তোমাদের মধ্যে সাবিহা আর একটা স্কেল বানাইছে, সেই স্কেলের নাম তো সে সেলসিয়াস স্কেল দিবে না, সে যেহেতু নিজে আবিষ্কার করছে তাহলে ডেফিনেটলি ডিফারেন্ট একটা নাম দিবে। তো ধরো সাবিহা নাম দিছে কেলভিন স্কেল। আর ধরো তোমাদের মধ্যে শ্রেয়াস যে স্কেলটা আবিষ্কার করছে, শ্রেয়াস সেই স্কেলের নাম দিছে হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে আমরা তিনজন যদি তিনভাবে চিন্তা করি আমাদের চিন্তাও কিন্তু আলাদা হবে, তার কারণ মানুষ হিসেবে আমরা সবাই কিন্তু ভিন্ন। একই রকম তাপমাত্রা মাপার যে তিনটা স্কেল আছে, তিনটা স্কেলেরই যেই লোয়েস্ট যেই ভ্যালুটা, সেই লোয়েস্ট ভ্যালু কিন্তু সেম না, ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এখন কোনটার কেমন হবে সেটা ভাইয়া তোমাদের লিখে দিচ্ছে, সবাই একটু নোট ডাউন করো। তাহলে যেটা বলতেছিলাম, নিচের ভ্যালুটা হচ্ছে আমাদের বরফ বিন্দু। যেমন তোমরা বলো যে 0 ডিগ্রিতে পানি বরফে পরিণত হয়, একইভাবে সেটা যদি সেলসিয়াস না হয়ে কেলভিনে বলতা তাহলে তোমাকে বলতে হবে 273.15। সেটাকে তুমি যদি ফারেনহাইটে বলতে চাও সেটা হবে 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে যদি তুমি চিন্তা করো যে পানির বাষ্পবিন্দু আসলে কোনটা, মানে কোন তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়, সেই ক্ষেত্রে আমরা কত আনসার দিব বলতো? সেই ক্ষেত্রে কত আনসার দিব? কোন তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়, এই আনসারটা একটু সবাই লিখো। 100 ডিগ্রি সেলসিয়াস। যারা শুধু 100 লিখছো, এখন থেকে আর 100 শুধু লেখা যাবে না, একক সহ লিখতে হবে। 100 ডিগ্রি সেলসিয়াসে আমাদের বাষ্পবিন্দু আমরা হচ্ছে পাই পানির ক্ষেত্রে। তাহলে সেলসিয়াস স্কেল কিন্তু আমরা সবাই চিনি, আমাদের কাছে একটু নতুন কোনটা? একটু নতুন হচ্ছে ফারেনহাইট এবং কিছুটা নতুন হচ্ছে কেলভিন। তাহলে সেলসিয়াসের সাপেক্ষে আমরা একটু বাকিগুলাকে মনে রাখবো যে সেলসিয়াসে যেটা 0, কেলভিনে সেটা 273.15, সেলসিয়াসে যেটা 100, কেলভিনে সেটা 373.15। একইভাবে ফারেনহাইটের ক্ষেত্রেও এই দুটা মান আমাকে মনে রাখতে হবে। তো চলো আমি তোমাদের একটু নোট ডাউন করে দেই, সবাই একটু খাতায় লেখো, সবাই একটু খাতায় লেখো। আমি উপরে লিখবো হচ্ছে সেলসিয়াস, এরপর লিখবো হচ্ছে কেলভিন, তারপর লিখবো হচ্ছে ফারেনহাইট। তিনটা স্কেলের নাম লেখা শেষ। এবার সবগুলোর বরফ বিন্দু আমি লিখবো, সবগুলোর বরফ বিন্দু আমি লিখবো। তো এই যে বরফ বিন্দু আছে, এই বরফ বিন্দুটা হচ্ছে একদম লোয়েস্ট ভ্যালু, নিম্ন, তাই না? এই জন্য এটার নাম হচ্ছে নিম্ন স্থির বিন্দু। তো যাই হোক, আমি এখানে বরফ বিন্দুই লিখলাম সহজে বোঝার জন্য, আর উপরেরটা যেটা সর্বোচ্চ সেটাকে আমি লিখলাম বাষ্পবিন্দু। বাষ্পবিন্দু। তাহলে বরফের যেটা আছে, বরফেরটা যেহেতু নিচে থাকে, মান কম থাকে, এজন্য তাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু। আর বাষ্পেরটা যেহেতু মান বেশি থাকে তাকে বলা হয় উচ্চ অথবা ঊর্ধ্ব স্থির বিন্দু। তাহলে
এই বরফ বিন্দুর বদলে আমি লিখতে পারি নিম্ন স্থির বিন্দু, সংক্ষেপে নিম্ন লিখলাম। বাষ্পবিন্দুর বদলে আমি লিখতে পারি ঊর্ধ্ব স্থির বিন্দু, আমি সংক্ষেপে এখানে ঊর্ধ্ব লিখলাম। তাহলে সেলসিয়াসের ক্ষেত্রে মানটা কত আমরা সবাই জানি, সেলসিয়াসের ক্ষেত্রে বরফ হচ্ছে 0 আর বাষ্প হচ্ছে 100। এখন এটা তো আসলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে, বাট কেলভিন স্কেলের ক্ষেত্রে এই মানটা ঠিক 273.15 করে বেশি হবে। কত বেশি? 273.15 করে বেশি। তাহলে কেলভিনে এই মানটা হবে 273.15 কেলভিন। সেলসিয়াসের থেকে তুমি যখন কেলভিনে যাবা, এখানেও 273.15 যোগ করে দাও, এটা হবে 373.15 কেলভিন। ঠিক আছে, এবার আসো ফারেনহাইটে। সেলসিয়াস স্কেলে বরফ পরিণত হয় 0 ডিগ্রি সেলসিয়াসে। ফারেনহাইটে তুমি যদি সেই মানটা মাপো, তাহলে তুমি দেখবা ফারেনহাইটে সেই মানটা হবে 32 ডিগ্রি ফারেনহাইট। আবার সেলসিয়াস স্কেলে আমাদের বাষ্প পরিণত হয় 100 ডিগ্রি সেলসিয়াসে। ওই সময় তুমি যদি তাপমাত্রাটা ফারেনহাইট স্কেলে মাপো, তাহলে সেই মানটা আসবে 212 ডিগ্রি ফারেনহাইট। এটা একদম এক্সপেরিমেন্টাল ভ্যালু ফারেনহাইট স্কেল থেকে। যখন এই বরফের বাষ্পবিন্দু আর বরফবিন্দু যখন মাপা হয় পানির ক্ষেত্রে, তখন দেখা যায় যে বরফটা থাকে 32-তে আর বাষ্পটা থাকে 212-তে। এটা কেন হয়েছে এরকম? কারণ এইভাবে ফারেনহাইট স্কেলটাকে বানানো হয়েছে। এখন চলে আসো, তোমাদের একটা লাইন লিখতে বলবো, ওই লাইনটা সবাই লিখে আমাকে জানাও যে ভাইয়া ডান। এই লাইনটা সবাই একটু লেখো তো ভাইয়ারা, এই লাইনটা সবাই একটু লেখো খাতায়, লিখে আমাকে জানাও যে ভাইয়া ডান। এই লাইনটা সবাই একটু লেখো। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন আছে যে ডিগ্রি আসলে আমরা হচ্ছে কেলভিনের ক্ষেত্রে কেন দেই না? ইটস বাই কনভেনশন। ঠিক আছে, কনভেনশনালি। সবার লেখা ডান, ওকে, ভেরি গুড। এখন চলে আসো, একজন জিজ্ঞাসা করছো প্যারালাল টেক্সটে নাই কিনা। প্যারালাল টেক্সটে থাকুক, তুমি যদি আবার লেখো তাহলে কি কোনো গুনাহ আছে? পাপ হবে? হবে না। ক্লাসের পড়া যখন ক্লাসে লিখবা, ইম্পর্টেন্ট জিনিসগুলো যখন লিখবা, বারবার সেটা ব্রেনে আসলে তোমার মনে হবে যে হ্যাঁ আমি পড়ছি। মনে রাখবা, ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড হয় বা যারা খুবই ভালো করে, তারা এক পড়া কখনো একবার পড়ে না, মিনিমাম 100 বার পড়ে। বুঝছো? এখন আসো, যেহেতু তোমরা সবাই এই জিনিসটা লিখছো যে তাপমাত্রা মাইনাস নিম্ন, ঊর্ধ্ব মাইনাস নিম্ন, আমি সংক্ষেপে লিখবো তাপমাত্রা মাইনাস নিম্ন, তারপরে ঊর্ধ্ব মাইনাস নিম্ন, আমি এইভাবে লিখবো আর কি। তাহলে আমি একটু এখানে লিখলাম তাপমাত্রা মাইনাস নিম্ন, নিচে লিখবো ঊর্ধ্ব মাইনাস নিম্ন। ঠিক আছে, এগুলো অবশ্যই স্থির বিন্দু। এখন আসো, তাপমাত্রার যে কাহিনীটা, এটা কিন্তু দেখো তোমরা যে বাংলা লাইনটা লিখছো সেখানে কিন্তু লেখা আছে যে কোনো থার্মোমিটারের জন্য এটা সত্যি। যে কোনো থার্মোমিটার, সেটা সেলসিয়াস হোক, কেলভিন হোক আর ফারেনহাইট হোক, সবগুলো থার্মোমিটারের জন্য এই কথাটা সত্যি। এখন একটু চিন্তা করো, যদি আমি সেলসিয়াসের জন্য সবার প্রথমে লিখি, সেলসিয়াসের ক্ষেত্রে আমি ধরলাম যে আমার রিডিংটা হচ্ছে, আমরা রিডিং নিচ্ছি কি তাপমাত্রার, মানে টি এর, এবং কোন স্কেলে? সেলসিয়াসে, তাহলে আমি এখানে লিখবো টিসি। ঠিক আছে, টিসি লিখবো। আবার তাপমাত্রা আমি যদি কেলভিন স্কেলে নেই, তাপমাত্রা নিচ্ছি কোন স্কেলে? কেলভিনে, তাহলে টি কে। যদি ফারেনহাইটে নেই, সেটা হবে টিএফ। ঠিক আছে, এখন দেখো যদি আমি সেলসিয়াসের জন্য লিখি ধরো টিসি, তাহলে তাপমাত্রা যদি টিসি হয়, সেলসিয়াসের নিম্ন মানটা কত বলতো? নিম্ন মান হচ্ছে 0, ঊর্ধ্ব মানটা কত? 100, নিম্ন মানটা আবারও কত? 0। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, যদি আমি এবার কেলভিন স্কেলেরটা লিখি, কেলভিন না, আগে ধরো ফারেনহাইটটা লিখার মন চাইছে আমার, তাহলে ফারেনহাইট যদি আগে লিখি, তাহলে আগে কি লিখবো? টিএফ মাইনাস নিম্ন হচ্ছে 32, ঊর্ধ্ব কত? 212, নিম্ন আবারও 32। এবার আমি কেলভিনেরটা লিখবো। হ্যাঁ, কেলভিনেরটা, তাহলে কেলভিনের রিডিং হচ্ছে আমাদের, বা তাপমাত্রা হচ্ছে আমাদের টিকে, নিম্নর মানটা কত? 273.15, ঊর্ধ্বের মানটা কত? 373.15, নিম্নর মানটা 273.15। এবার এটাকে আমরা একটু সহজ করে পড়ার চেষ্টা করব, সহজ করে। আমি যেটা করব এখন, এটাকে দেখো এইভাবে আমরা লিখতে পারি এখন চাইলে, এই যে টিসি মাইনাস 0, একে টিসি লেখা যায়, আর এটাকে লেখা যায় 100 মাইনাস 100 শুধুমাত্র। ডান পাশে এখানে আমি লিখতে পারবো টিএফ মাইনাস 32, এখানে বিয়োগ করলে তুমি পাবা 180।
এখানে তুমি যদি লেখো তাহলে তুমি লিখতে পারবা টিকে মাইনাস 273.15 আর নিচে লিখতে পারবা কত 100। এখন দেখো নিচের মানগুলা কিন্তু একটু বড় হয়ে গেছে, 100, 180, 100। নিচের এত বড় মান না লিখে আমি চাইলে এটাকে একটু সহজ করতে পারি বা একটু ছোট করতে পারি। সেজন্য কি করতে হবে, সেজন্য যদি আমি সব জায়গায় দেখো 100 আছে না, এখন তুমি যদি 10 দ্বারা ভাগ করো, করা সম্ভব। তুমি কি 18 দ্বারা ভাগ করতে পারবা? পারবা না। তাহলে 100 এখানে কিন্তু 10 ভগ্নাংশ চলে আসবে। তাহলে একটা কাজ করে আমরা যদি 20 দ্বারা এখানে ভাগ না, যদি 20 দ্বারা আমরা এখানে গুণ করে দেই, গুণ করে দেই, তাহলে কেমন হয় বলো তো? 20 দ্বারা কেন গুণ করতেছি বলো তো ভাইয়া? কাটাকাটি করতেছি, সিম্পলি কাটাকাটি করতেছি। দেখো কাটাকাটিটা তোমাদের বোঝাই দিই, ছোট করার জন্য কাটাকাটি করতেছি। এমন মনে করো না যে এমনি এমনি 20 দ্বারা গুণ করতেছি। ফার্স্টে জিরো গুলাকে বাদ দিয়ে দেই, ছোট করতেছি আর কি। এখন দেখো এখানে 10, এখানে 18, এখানে 10। তাহলে একটা কাজ করি, 2 দ্বারা ভাগ করে দেই। তাহলে 2 দ্বারা তো সবাই ভাগ করা যায়। তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে আসবে 5, 18কে 2 দ্বারা ভাগ করলে আসবে 9, 10কে 2 দ্বারা ভাগ করলে আসবে 5। এখানে কি আর ছোট করা যায়? আর কিন্তু ছোট করা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে আমি এটাকে এখন লাস্টে কি লিখতে পারি, কিভাবে লিখতে পারি? TC/5 সমান TF-32/9 সমান TK-273.15 ডিভাইডেড বাই হচ্ছে 5। তো তোমরা সবাই খাতায় এই পর্যন্ত লিখে আমাকে জানাও যে ভাইয়া ডান। এটাই হচ্ছে 3টা তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, 3টা তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক। সবার ডান? হোপফুলি ডান। এখন চলে আসো, এটাই আমাদের শেষ ইকুয়েশন না, যেটা আমরা মাত্র শিখছি সেটাকে আমি আরেকটু এখন আর একটা জিনিস তোমাদের দেখাবো। তাহলে এখানে যেটা মাত্র শিখছি সেটাকে আমি এখন এখানে একটু আবার লিখব। মাত্র শিখছি কি? TC/5 সমান TF-32/9 সমান TK-273.15 ডিভাইডেড বাই 5। এটা আমরা মাত্র শিখছি। এখন একটু আমাকে বলো তো, যদি আমি বলি যে আমি এক্স এর দুইটা মানের মধ্যে পার্থক্য করব, ধরো আমি লিখলাম x1 - x2, তাহলে এটা আসলে কি এক্স এর মানের পার্থক্য? তো পার্থক্য বোঝাইতে আমরা কিন্তু ডেল্টা সাইনটা ব্যবহার করি। এই ডেল্টা চিহ্নটা কিন্তু আমরা পার্থক্য বোঝাইতে ব্যবহার করি। এখন খেয়াল করো, আমাদের এখানে TF-32 এটা কিন্তু একটা তাপমাত্রা থেকে আরেকটা তাপমাত্রাকে বাদ দেওয়া হচ্ছে, দুইটা তাপমাত্রার মধ্যে পার্থক্য। তাহলে এই পার্থক্যকে আমি কি লিখতে পারি? ডেল্টা TF লিখতে পারি। একইভাবে এখানে দেখো দুইটা তাপমাত্রার মধ্যে পার্থক্য, বিয়োগফল, বিয়োগফল মানে পার্থক্য, সেটা হবে ডেল্টা টিকে। এখন বাম পাশে তোমাদের কাছে মনে হচ্ছে যে ভাইয়া এখানে তো কোনো পার্থক্য নাই, কিন্তু একটু চিন্তা করো, এখানে মনে মনে একটা পার্থক্য ছিল। কেমন পার্থক্য? খেয়াল করে দেখো, এখানে কিন্তু ইনিশিয়ালি কি ছিল? TC-0, কারণ এখানে আসলে শুরু করা হয় কোথা থেকে? 0 থেকে শুরু করা হয়। তাহলে সেলসিয়াসের ক্ষেত্রে টিসির সাথে মনে মনে একটা কিন্তু 0-র সাথে বিয়োগফল থাকে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? TC-0। যেহেতু এখানেও দুটো তাপমাত্রার মধ্যে পার্থক্য আছে, তাহলে আমি এটাকে লিখতে পারবো ডেল্টা TC/5। সো এই হচ্ছে তোমাদের দুই রকমের সম্পর্ক। খাতায় দুইটাই লেখা থাকবে, কোনটা কখন ব্যবহার করবা সেটা ভাইয়া তোমাদের এখনই বলে দিবে। প্রশ্নে শুধু তাপমাত্রা দেওয়া থাকলে, শুধু তাপমাত্রা দেওয়া থাকলে তোমরা উপরের সমীকরণটা ব্যবহার করবা। আর যদি তাপমাত্রার পার্থক্য দেওয়া থাকে, পার্থক্য তো বুঝবাই, সেই পার্থক্যটা বলতে পারে যে তাপমাত্রা বৃদ্ধি পাইছে অথবা তাপমাত্রা হ্রাস পাইছে। যদি প্রশ্নে এরকম তাপমাত্রার পার্থক্য দিয়ে দেয়, তখন আমরা ডেল্টা সহ যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে আমরা ব্যবহার করব। অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া এখানে তো 100, 180, 100 রাখছে, তো সেটার থেকে কিন্তু আমরা যদি ভাগ করে ছোট করে লিখি, আমার ক্যালকুলেশন কিন্তু আরো সহজ হবে। এই জন্য আমি তোমাদের এই ছোট যে সংখ্যা দিয়ে আছে সেই রিলেশনটাই তোমাদের শিখাইছি। বুঝছো? ডেল্টা মানে ডিফারেন্স, এক্স্যাক্টলি নিশাত। 20 দিয়ে কাটাকাটি কেন? 50 বা 100 দিয়ে নয় কেন? আচ্ছা মালিহা, চলো, মালিহার মন চাইছে সে 50 বা 100 দিয়ে কাটাকাটি করবে। তো চলো মালিহা, প্রথমে 50 দিয়ে কাটি। চলো 50 দিয়ে কাটি। 50 দিয়ে কাটলে এটা হবে 2, এটাও হবে 2। এখন 50 দিয়ে তুমি যদি 180 কে কাটো, তাহলে কত হবে?
তাহলে কত হবে বলো? দেখো 180/50 মান আসবে 3.6। এটা লাভ হইলো কি? দেখতে তো ভালো লাগতেছে না, একটা দশমিক চলে আসছে, তাই না? সো 50 দিয়ে ভাগ করলে এখানে ভগ্নাংশ চলে আসে, আমরা ভগ্নাংশ এখানে নিতে চাচ্ছি না। এবার ধরো 50 দিয়ে ভাগ না করে আমি 100 দিয়ে ভাগ করলাম, তাহলে 100 দিয়ে ভাগ করলে 1, এটা 100 দিয়ে ভাগ করলে 1, এটা 100 দিয়ে ভাগ করলে আসবে 1.8, এখানে ভগ্নাংশ চলে আসে। সো ভগ্নাংশ আমাদের পছন্দ না দেখেই আমরা 50 দিয়ে বা 100 দিয়ে ভাগ করি নাই। তা না করে আমি এমন ভাবে চেষ্টা করছি যাতে এখানে একটা কি রাখা যায়, কাটাকাটি করে পূর্ণ সংখ্যা রাখা যায়। বুঝছো? এটাই কনভেনশন ফেরদৌস। যেমন তুমি তোমার ফেরদৌস বানান যেমন ফ যেভাবে লেখো, ওটা ফ না লিখে তো আসলে ওটা ম হইতে পারতো। তো ফর মতো করে ফ লেখো, এই জন্য আসলে ডেল্টা চিহ্নটা আসলে এরকম। ঠিক আছে? যাই হোক ভাইয়া, মেন কথা হইতেছে এগুলো আসলে ম্যাক্সিমাম ফিজিক্সের জিনিসপত্র গ্রিক অথবা ল্যাটিন লেটার থেকে আসছে, বর্ণমালা থেকে আসছে। যেমন এবিসিডি লিখছো, ক খ গ ঘ লিখছো, সরয়া সরয়া লিখছো, ওরকমই এই যে ডেল্টা যে চিহ্নটা, এটা আসলে গ্রিক বা ল্যাটিন এরকম, মানে ফিজিক্সের ম্যাক্সিমাম জিনিসই এই গ্রিক বা ল্যাটিন জিনিস থেকে আসছে, গ্রিক বা ল্যাটিন বর্ণমালা থেকে আসছে। তো তুমি তো একটা মানুষের বর্ণমালা চেঞ্জ করে দিতে পারো না, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এবার চলো আমরা সামনের দিকে যাই। আমরা এবার হচ্ছে চলো একটা প্রশ্ন প্রথমে সলভ করি, দেখি পারে কিনা। সরাসরি সৃজনশীল সলভ করবো, চলো সরাসরি সিলেট বোর্ডের প্রশ্ন। দেখো কি প্রশ্ন বলছে, বি বস্তুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। বি বস্তু কোনটা? এটা হচ্ছে আমার বি বস্তু। বি বস্তুর তাপমাত্রা কত? 4°C। তাহলে ভাইয়া কোন তাপমাত্রার স্কেলে মানটা দেওয়া আছে? সেলসিয়াসে। তার মানে আমি বলতে পারি সেলসিয়াস স্কেলের মান দেওয়া আছে 4°C। এটাকে এখন কোন তাপমাত্রায় নিতে হবে? ফারেনহাইট স্কেলে নিতে হবে। তাহলে ফারেনহাইট স্কেল মানে টিএফ। টিএফ, তাহলে দুটার মধ্যে রিলেশন আমরা কি শিখছি বলো? আমাদের সম্পর্ক আমরা প্রথমে দরকার হয় পুরোটাই লিখব, যে TC/5 সমান TF -32/9 সমান TK -273.15/5। এখন তিনটাই কি আমার লেখা দরকার আছে? উত্তর হচ্ছে না। তার কারণ সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে এখানে আমার রিলেশন হলেই হবে, কেলভিন নিয়ে এখানে কোনো আসলে কথা নাই। তাহলে আমাদের আসলে সেলসিয়াস আর কেলভিন নিয়ে ম্যাথটা সলভ করলেই কিন্তু হচ্ছে, এখানে কিন্তু আসলে আমার কেলভিনের কোনো কথা দরকার পড়তেছে না। তাহলে আমাদের মান লাগবে কি? ফারেনহাইট স্কেলের মান। তাহলে আমি দেখো কি লিখতে পারি, টিসি এর মানটা প্রশ্নে দিয়ে দিছে, সেটা কত? টিসি দিয়ে দিছে হচ্ছে 4। তাহলে 4/5, ডান পাশে থাকবে TF -32/9। ক্যালকুলেশন করে ফেলো এবার, 4 নং 36, এবার 5TF -160। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো? আমি লিখতে পারি 5TF সমান 196। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, তোমরা ভাগ করে দাও ক্যালকুলেটরে, লিখতে পারবো 39.2। 39.2। যেহেতু ফারেনহাইট স্কেল অবশ্যই এর এককটা কি হবে? ডিগ্রি ফারেনহাইট। এককটা হবে ডিগ্রি ফারেনহাইট। এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। বলো, সবাই বুঝছো? ওকে, ভেরি গুড। এবার চলো আমরা আর একটা প্রশ্ন এখন সলভ করে ফেলি, সেটা হচ্ছে এইটা। এটা সলভ করি চলো। কুইজ 3, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান? কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান? তার মানে তোমার এই সেলসিয়াসের যে মান আর ফারেনহাইটের যে মান, যে কোনো একটা তাপমাত্রায় সমান, আমি ধরলাম সেই তাপমাত্রা হচ্ছে এক্স, তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট দুটাই সমান হবে। দুটা কার সমান হবে? ওই এক্স তাপমাত্রার সমান হবে। যেহেতু এখানে সমান বলছে, তাহলে সমান আসলে কত তাপমাত্রায় হবে সেটা আমি জানি না, আমি ধরলাম যে সেটা এক্স তাপমাত্রায় সমান হবে। তাহলে এই জন্য লিখছি টিসি সমান টিএফ সমান হচ্ছে এক্স। তাহলে এখন সবাই একটু সলভ করে ফেলো তো। রিলেশনটা লিখে দিচ্ছি সবাইকে, TC/5 সমান TF -32/9। ঠিক আছে, এখন সলভ করো।
হ্যাঁ, দেখতে পাচ্ছি তুবা, তারপর হচ্ছে রোজ, আহ ইলিয়া, তারপর হচ্ছে আব্দুল্লাহ, তারিফ। তোমাদের আনসার ঠিক আছে। রিক্যাপ দেখো নাজিফা, তাহলেই হবে। হ্যাঁ, তারিফের আনসার ঠিক আছে। তাপমাত্রার পার্থক্য দেখাইছি রোজ, আশা করি বুঝছো। হ্যাঁ নুসাইব, তোমার আনসারও ঠিক আছে। প্রয়াসের আনসারও ঠিক আছে। ওকে, টাইম শেষ। আমি দেখো, যেহেতু দুটাই সমান সমান, তাইলে আমি দুটার বদলেই এক্স বসাই দিতে পারি। তাহলে আমি লিখতে পারি x/5। আমি ধরলাম যে দুটার মানই আসলে এক্স। কেন দুটার মান একই বসাচ্ছি? প্রশ্ন আমাকে এটাই বলছে যে দুটার মান আসলে সমান। সমান হইলে দুটার মান কি হবে? সেম সেম হবে। তাহলে এখন আমরা মানগুলো বসাই দিই, গুণ করে দিই। 9x সমান 5x মাইনাস 160। তাহলে এখানে আমার থাকবে হচ্ছে 4x সমান মাইনাস 160। তাহলে এখান থেকে x এর মান আমাদের আসবে -40। -40। তাহলে -40 কোথায় আছে? অপশন বি তে আছে। তাহলে অপশন বিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো আমি দেখতে পাচ্ছি যে তারিফ, আশামণি, রাজন্য, তানিম, তারপর তাফহিমা, মারিয়াম, মৃদুলা, সানিয়া। আচ্ছা, যেটা দেখতেছিলাম আমরা, তারপরে হচ্ছে রেসেফ আর হচ্ছে ফারহান ঠিকঠাক আনসার করছে সবার আগে, গুড। আচ্ছা, তুমি রিক্যাপ দেখে নাও। জাবিন বলছো আগের অঙ্কটা আবার দেখাইতে, রিক্যাপ দেখে নাও তাহলেই হবে। এমন কিছু নাই যে না বোঝার মতো। আগেটা যেটা দেখাইছি, সেলসিয়াসের মান দিয়ে দিছে, ফারেনহাইটের মান চাইছে, রিলেশন বসায় উত্তর চলে আসবে। এখানে না বোঝার কিছু নাই আসলে। এখন চলে আসো, আমরা যদি একটু প্রথম দিকে আসি, একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আমরা একটু আবার বলবো। পানির ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু আছে। যদি তোমাদের একটু দেখাই, একটা গ্রাফ দেখাই। এটা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু শিখে রাখা ভালো, ঠিক আছে? কারণ তোমাদের যে এই যে অংশটা আছে, এই অংশ তোমাদের সিলেবাসে আছে। তো এই অংশ বোঝার জন্য তোমাকে এই গ্রাফটা একটু দেখতে হবে। পানির ক্ষেত্রে একটা গ্রাফ আছে, যে গ্রাফের নাম হচ্ছে ফেজ ডায়াগ্রাম। গ্রাফটা দেখতে হচ্ছে এরকম। তো এই ক্ষেত্রে এই বাম পাশের যে অংশটা থাকে, এটাকে এই এই একটা অবস্থা, এটা একটা অবস্থা, এটা একটা অবস্থা। আমরা জানি পানির তিনটা অবস্থা থাকে, তাই না? সবাই জানি পানির তিনটা অবস্থা থাকে। তো তিনটা অবস্থার মধ্যে একটা হচ্ছে কঠিন, তরল আর হচ্ছে বায়বীয়। তো এই যে ত্রৈধ যে নামটা, ত্রৈধ মানে আসলে তিন। এই তিনের মধ্যে আসলে কি কি মিন করে? কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল, বায়বীয়। তাহলে ত্রৈধ বিন্দু বলতে আসলে কি মিন করে? ত্রৈধ বিন্দু বলতে মিন করে নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থের তিনটি অবস্থা, এজন্য ত্রৈধ, পদার্থের তিনটি অবস্থা একসাথে বিদ্যমান থাকতে পারে বা একসাথে থাকতে পারে, তাকে আমরা বলবো ত্রৈধ বিন্দু। তো পানির ত্রৈধ বিন্দুটা আমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এটা আমাদের আসতে পারে, সেটা তোমাদের একটু শিখাই দিই। পানির যে ত্রৈধ বিন্দুর যে গ্রাফ, আমি আবারও বলি, এগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল ভ্যালু, মানে এগুলো আসলে পানির প্রপার্টির কারণে হইছে। এক্সপেরিমেন্টাল ভ্যালু, এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে হ্যাঁ পানির মধ্যে এটা আছে। এটা তোমার বা আমার ইচ্ছার কারণে হয় নাই, বা কোনো অন্য কোনো কারণে হয় নাই। এটা পানির ইন্ট্রিনজিক প্রপার্টি। এটা কেন হলো এটার কোনো ব্যাখ্যা আসলে নাই, এক্সপেরিমেন্ট থেকে ভ্যালু পাওয়া গেছে এই জন্য। সো প্রথমে আসো, পানির ক্ষেত্রে যদি আমি দেখি যে চাপের মান, আর এই বরাবর যদি আমি তাপমাত্রার মান বলি, তাহলে দেখা যায় যে চাপের মানটা যখন 4.58 মিলিমিটার মার্কারি থাকে, এবং ওই চাপে যখন তাপমাত্রার মানটা থাকে 273.159 কেলভিন, তখন ওই বিন্দুতে পানির তিনটা অবস্থা একসাথে কোএক্সিস্ট করে। তিনটা অবস্থার মধ্যে কে কে? কঠিন, তরল, বায়বীয়। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট চাপে পানির তিনটা অবস্থা একসাথে থাকলে সেটাকে আমরা বলবো পানির ত্রৈধ বিন্দু। সেই চাপের মানটা মনে রাখতে হবে 4.58 পারদস্তম্ভ, আর তাপমাত্রার মানটা মনে রাখতে হবে 273.16। এখন আসো, এখানে দেখো লেখা আছে 16, এখানে লেখা আছে আবার 15। দেখো এখানে আবার লেখা আছে
1.5। তো এটা এক এক জায়গায় এক এক রকম লেখা থাকতে পারে, তোমাদের কনফিউশন দূর করে দিচ্ছি। অ্যাকচুয়ালি মানটা হইতেছে 273.159। অ্যাকচুয়ালি মানটা হচ্ছে 273.159। এটাকে অনেক সময় আমরা এই 9 সরাই দিয়ে লিখি হচ্ছে 9 সরাই দিয়ে আমরা লিখি হচ্ছে 1.5। আবার অনেকের মতামত হচ্ছে যে আমি 9 সরাবো না, এই 1.5.9 কে 5-এর পরে যেহেতু 9 চলে আসছে, 1.5.9 কে আমি লিখবো হচ্ছে 6। ঠিক আছে, 1.6 লিখবো। অনেকে আবার এটা বলে। ঠিক আছে, সো এই জন্য কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে 1.5.9, কিছু ক্ষেত্রে দেখবা 1.5, কিছু ক্ষেত্রে দেখবা 1.6, কিছু ক্ষেত্রে আবার আরো সহজ করে, শুধুমাত্র বলে ঠিক আছে ঝামেলার দরকার নাই 273, ঝামেলার দরকার নাই 273। তাহলে এই চারটা জিনিসই কিন্তু তোমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় দেখবা, এগুলা নিয়ে পেঁচানোর কিছু নাই। একটা দোয়া থাকলে হয়েছে, পরীক্ষায় যেটা দোয়া থাকবে সেটা আমরা উত্তর দাগাই দিব। আচ্ছা, এখন নিজেরা যখন লিখবা তখন বইয়েরটা ফলো করা ভালো। তখন তোমরা চাইলে এই 1.6 দিয়েও লিখতে পারো, 1.5 দিয়ে লিখতে পারো, তবে 1.5.9 লিখলেও কেউ কিন্তু তোমাকে কাটবে না। তাহলে চলে আসো, এই পানির ক্ষেত্রে তৈধবিন্দুর তাপমাত্রার মানটা সবাইকে অবশ্যই মনে রাখতে হবে 273.16। আর এই ক্ষেত্রে চাপের মান কত? 4.58 মিলিমিটার পারদ স্তম্ভ। পারদের চাপ আসলে কি মিন করে সেটা আমরা চ্যাপ্টার 5-এ কিন্তু অলরেডি পড়াইছি। সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে পার্থক্য হচ্ছে দুটার একক ভিন্ন। সেলসিয়াস স্কেলে 0 থেকে 100-র মধ্যে 100 ভাগ থাকে, আর ফারেনহাইট স্কেলে 32 থেকে 212-র মধ্যে 180টা ভাগ থাকে। দ্যাটস দ্য ডিফারেন্স। মিলিমিটার মার্কারি পড়ছি আমরা নবনীতা, সম্ভবত ক্লাসে ছিল না। যখন তোমাদের চাপ পড়ানো হয়েছে চ্যাপ্টার 5, রেফারেন্স সহ বলি, চ্যাপ্টার 5-এ পড়ানো হয়েছে যে বায়ুমণ্ডলীয় যখন চাপ পড়ানো হয়েছে, বায়ুচাপ, তখন টরেসেলের শূন্যস্থান পড়ানো হয়েছে, টরেসেলের পরীক্ষা পড়ানো হয়েছে। টরেসেলের পরীক্ষায় পড়ানো হয়েছিল চাপের মানটা 76 সেন্টিমিটার পারদস্তম্ভ, সেখানে পড়ানো হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা নতুন না। ওকে, এখন আসো, তাহলে 1 কেলভিনের তাপ 1 কেলভিনের ডেফিনেশন কেমনে দেওয়া হয় এটা তো বুঝতেছো, যে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16। তাহলে তুমি এমনি উত্তরটা দিতে পারো, দেখো যে 273.16 কেলভিন হইতেছে ত্রৈধবিন্দুর তাপমাত্রা। তাহলে যদি আমি 1 কেলভিনের রিলেশন দেখাইতে চাই বা সংজ্ঞা দিতে চাই, সুতরাং 1 কেলভিন কি হবে? তুমি ঐকিক নিয়ম করো। 1 কেলভিন হবে 1 কেলভিন হবে ঐকিক নিয়ম, ত্রৈধবিন্দুর তাপমাত্রা ডিভাইডেড বাই 273.16। ঠিক আছে, 273.16 এই হইতেছে তোমার কি হবে 1 কেলভিনের রিলেশন হবে। তাহলে 1 কেলভিনের সংজ্ঞা কি হবে? পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার, অবশ্যই পানি, এটা কিন্তু অবশ্যই পানি, সংজ্ঞাটা এরকম হবে, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 273.16 ভাগের 1 ভাগকে বলা হবে 1 কেলভিন। দেখো এটাই বলছে, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে 1 কেলভিন বলা হয়। সবাই আমাকে বলো সংজ্ঞাটা তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা। এবং গ্রাফটা যে আসলে পড়াইছি তোমাদের সিলেবাসে না থাকলেও, গ্রাফটা যদি তোমার একটু ভিজুয়ালাইজ করতে পারো তাহলে তোমার মনে পড়বে যে চাপের মান এটা, তাপমাত্রার মান এটা। ঠিক আছে, তাহলে মুখস্থ খুব একটা মনে হবে না আর কি। সবাই বলো বুঝছো কিনা। ওকে, সো টুকটাক একটু সিলেবাসের বাইরে জিনিসপত্র আলোচনা করা লাগতে পারে, তো যখন দরকার পড়বে তখন আমি করব, আদারওয়াইজ করার মানে করবো না আর কি, কারণ ওগুলো লাগবে না। আচ্ছা, এবার আসো, একটা তাপমাত্রা আছে যেই তাপমাত্রাকে আমরা বলি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। দেখো এখানে লেখা আছে পরম শূন্য তাপমাত্রা। সো পরম শূন্য তাপমাত্রা কি, খাতায় লিখে রাখো, এক্সামে আসতে পারে। পরম শূন্য তাপমাত্রা খুব সহজ, এটা মনে রাখা খুব সহজ, কারণ এটার মানও শূন্য। মানও কত? শূন্য। তো কেলভিন স্কেলের মান যখন শূন্য হবে সেটাকেই বলা হবে পরম শূন্য তাপমাত্রা। কেলভিন স্কেলের মানটা যখন শূন্য হবে সেটাকেই বলা হবে পরম শূন্য তাপমাত্রা। এখন চলে আসো আমাদের কুইজ 1, পদার্থের তাপমাত্রিক ধর্ম কোনটা? এটা একটু সবাই আনসার করে দাও। কুইজ 1টা একটু সবাই আনসার করে দাও।
থ্যাংক ইউ শাহেদ। আচ্ছা, অনেকে ঠিকঠাক অ্যান্সার করতেছো, অনেকে ভুল করতেছো। পোল আসছে জারিন, পোল আসছে। আমার সামনেও কিন্তু একটা ক্লাস যে আসলে হচ্ছে কিনা, বা পোল আসতেছে নাকি পোল আসতেছে না, বা ক্লাসের একটা কি অবস্থা সেটা দেখার জন্য আমার ক্লাসে আমার সামনেও কিন্তু একটা ডিভাইস আছে। ওখান থেকে আমি দেখতে পাই যে পোল লঞ্চ হয়েছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, সবই আসলে দেখি। পোল আসছে, যারা বলতেছে পোল আসে নাই, পোল শেষ হলে দেখাচ্ছি কত মানুষ অলরেডি উত্তরও করে দিছে। আচ্ছা, শ্রেয়াস বলছো যে পোল দেরিতে আসছে, আর তাওসিন পোল আসে নাই এটা বলে বলে সে স্প্যামিং করে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর বাকিরা উত্তর দিয়ে দিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে পোল যদি লঞ্চ না হয় তাহলে বাকিরা উত্তর কেমন দিতেছে বলো? সো দেখতে পাচ্ছি জুনায়েদ, নিশাত, লামিয়া, তুবা, তারপর হচ্ছে তুবার উত্তর ভুল হয়েছে। ঈশান, তারপর হচ্ছে অনন্যা, হাবিবা, জুনায়েদ, আবির, মৃদুলা, জায়বা, ফেরদৌসের হয় নাই, আব্দুল্লাহ, তানিম, জাহারুন, রিয়াদ, ইলা, সূর্য, আলিফ, তারপর হচ্ছে আতিকুর, জুনায়েদ, নাহিদ। ওকে, মোটামুটি ওদের উত্তর ঠিক হয়েছে, বাকিদের যাদের হয় নাই বলে দিছি। সময় শেষ, অনেক সময় দিছি। যারা বলছে লেটে হয়েছে লঞ্চ, যাতে তারা হচ্ছে আনসার করতে পারে। আর প্রশ্ন তো অনেকক্ষণ ধরেই দেখতেছো। পদার্থের তাপমাত্রিক ধর্ম আসলে কোনটা? আয়তন। কেন? কারণ তাপমাত্রা বৃদ্ধি করলে, একটা গ্যাসের ক্ষেত্রে যদি তোমাদের আমি বলি, একটা গ্যাসের ক্ষেত্রে যদি বলি, তাহলে তাপমাত্রা তুমি যদি বৃদ্ধি করো, তাহলে গ্যাসের দৌড়াদৌড়ি বাড়ে, দৌড়াদৌড়ি বাড়লে তারা আরো ছড়ায় পড়ে, চারদিকে ছড়ায় পড়ে। ছড়ায় পড়া মানে কি? তার আয়তনটা বাড়বে, তার আয়তনটা বাড়বে। আবার তুমি যদি তাপমাত্রা কমায় দাও, তাহলে দৌড়াদৌড়ি কমে যায়, দৌড়াদৌড়ি কমে তারা স্থির হয়ে এক জায়গায় কাছাকাছি আসার চেষ্টা করে, তখন তাদের আয়তনটা কি পায়? হ্রাস পায়। তাহলে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাপমাত্রা কমলে আয়তন কমে। তাহলে তাপমাত্রিক ধর্মের ডেফিনেশনটা এমন ছিল যে তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে সমস্ত ধর্ম পরিবর্তিত হয়, সহজ বাংলার সংজ্ঞাটা আর কি, তাকে আমরা তাপমাত্রিক পদার্থ বলতে পারি, ধর্ম বলতে পারি। তাহলে ভর কিন্তু তাপমাত্রার সাথে আপ ডাউন হয় না। তার কারণ একটা বস্তুর ভর যদি 5 কেজি হয় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার ভর কত হবে? এই তোমার হচ্ছে সেই 20 কেজি হবে। তোমার ভর যদি 50 কেজি হয়, তো গরমের দিনেও 50 কেজি, শীতের দিনে তোমার 50 কেজি থাকবে। সুতরাং ভর কিন্তু তাপমাত্রিক ধর্ম হইতে পারে না। তাহলে আমাদের উত্তর এখানে হচ্ছে আয়তন। ঠিক আছে, ডান। এবার চলো পরেরটা। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? লিডার বোর্ডে দেখতে পাচ্ছি সিনথিয়া আসো, রেসেফ আসো, তাসনিম, ইলমা, হাবিবা, রোজ, আশামণি, জিহাদ, কাব্য আর উর্মি। ওকে, কংগ্রেটস। এবার এই আনসারটা একটু করে দাও সবাই। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা আসলে কত কেলভিন? ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত কেলভিন? হ্যাঁ, পোল লঞ্চ করতেছি, দাঁড়াও, এই পোল লঞ্চ করা হয় না এখনো। এখন দেখো, হ্যাঁ পোল লঞ্চ করা হয়েছে, দেখো এখন দেখো। আচ্ছা, ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত কেলভিন আমরা একটু আগে পড়াইছি। তোমাদের বলছিলাম যে অপশনে 4 রকম কাহিনী থাকতে পারে। দশমিকের পর মান থাকতে পারে, দশমিকের পর 3 ঘর থাকতে পারে, 2 ঘর থাকতে পারে, অনেকগুলা কাহিনী বলছিলাম। এখন তোমরা জাস্ট উত্তর করবা। হিন্ট দিয়ে দেই, এখানে শূন্য তো হইতে পারে না, কারণ শূন্য তো আর ত্রৈধবিন্দু না। শূন্য হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। শূন্য কেলভিন আসলে কি? পরম শূন্য তাপমাত্রা। তাহলে এটা তো হইতে পারে না। তাহলে ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত কেলভিন হবে সেটা আমরা তোমাদের পড়াইছি। ওকে, অনেকগুলো অ্যান্সার, খুবই গুলির বেগে যাচ্ছে অ্যান্সার গুলা। তাহলে আমরা এন্ড করে দেই। এখানে দেখো ত্রৈধবিন্দুর তাপমাত্রা যেটা আমাদের আছে, ত্রৈধবিন্দুর তাপমাত্রা আমাদের হবে হচ্ছে 273 কেলভিন। এটা আমরা অলরেডি পড়াইছি, 273 কেলভিন। ওকে, সো আমরা এবার সামনের দিকে যাব।
লিডার বোর্ডে দেখতে পাচ্ছি বুশরা আসো, জুনাইদ, তারপরে হচ্ছে নূর, উর্মি, সিনথিয়া, মাহেরা, জিহাদ, সুমায়া, আবিদার হচ্ছে ফাহিম। ওকে, গুড। সো এবার জ্ঞানমূলক কিছু কোয়েশ্চেন আমরা হচ্ছে প্র্যাকটিস করে ফেলি। আমি অলরেডি তোমাদের পড়াই ফেলছি, তবুও ছোট করে রিভিউ, তোমরা আবার বাসায় প্র্যাকটিস করবে, এগুলা লিখবা। পদার্থের তাপমাত্রিক ধর্ম আসলে কি আমরা বলছিলাম। সহজ বাংলায় যদি আমরা বলি, পরীক্ষার খাতায় সহজ বাংলা লেখার দরকার নেই, এটা বোঝার জন্য ঠিক আছে। বোঝার জন্য বলছিলাম যে তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে সমস্ত ধর্ম পরিবর্তিত হয় তাকে আমরা বলবো তাপমাত্রিক ধর্ম। আর যদি আমরা পরীক্ষার খাতায় লিখতে চাই তাহলে বলবো যে পদার্থের যে সমস্ত ধর্মকে লক্ষ্য করে বা যে সমস্ত ধর্মের পরিবর্তনকে দেখে তাপমাত্রার পার্থক্য সূক্ষ্মভাবে নিরূপণ করা যায় বা পরিমাপ করা যায় তাকে আমরা বলবো তাপমাত্রিক ধর্ম। উদাহরণ দিয়ে দিবা যদি 2 মার্কের প্রশ্ন হয়, যেমন পারদ থার্মোমিটারে পারদের আয়তন প্রসারণ, অ্যালকোহল থার্মোমিটারে অ্যালকোহলের আয়তন প্রসারণ, গ্যাস থার্মোমিটারে গ্যাসের চাপ। কয়েকটা উদাহরণ দিয়ে দিবা যদি 2 মার্কের হয়। 1 কেলভিন কাকে বলে আমরা আগেই বলছি, পানির দ্রবীভূত তাপমাত্রার 1/273.16 ভাগকে অথবা 159 ভাগকে অথবা 15 ভাগকে আমরা 1 কেলভিন বলবো। আমি সবগুলাই কিন্তু তোমাদের কন্ডিশন বলে দিচ্ছি। এখন আমরা আরেকটা প্রশ্ন সলভ করব, যেটা যশোর বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে। তাহলে এতগুলা বোর্ডে আসছে, তাহলে এই প্রশ্নটা সহজ হবে না কঠিন হবে, কি মনে হয় তোমাদের? বলো, সহজ হবে না কঠিন হবে বলো। আচ্ছা, অনেকে বলছো সহজ, অনেকে বলছো কঠিন, অনেকে লিখছো ভেরি হার্ড, অনেকে লিখছো ভেরি হার্ড। আচ্ছা, তো চলো আমরা একটু দেখি। একটা রেল লাইনে এত মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে, দুটি পাতের মধ্যে 3 সেন্টিমিটার ফাঁক রাখা হয়েছে, তাপমাত্রা স্বাভাবিকের থেকে 12 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। তার মানে এখানে বৃদ্ধি মিন করতেছে, বৃদ্ধি বৃদ্ধি। তোমাকে কিন্তু বলে নাই যে তাপমাত্রার মান 12 ডিগ্রি সেলসিয়াস, বলছে বৃদ্ধি। বৃদ্ধি কিন্তু এক ধরনের পরিবর্তন, হ্রাস পাও পরিবর্তন, বৃদ্ধি পাও পরিবর্তন। তাহলে তোমাকে 12 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিছে, তার মানে সেলসিয়াস স্কেলে তোমাকে পার্থক্য দিয়ে দিছে। পার্থক্য বোঝাইতে আমরা ডেল্টা লিখি, তাহলে পার্থক্যের মানটা দিয়ে দিছে 12 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন বলছে বর্ধিত তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করো, মানে কতটুকু তাপমাত্রা বেড়ে গেছে তাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে বলছে। তাহলে ফারেনহাইট স্কেলে আমরা কেমনে রূপান্তর করব? ডেল্টা টিএফ এর মান বের করলেই হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা সলভ করি। আমরা কি জানি, এই দুটার মধ্যে রিলেশন ছিল এরকম, ডেল্টা টিসি বাই 5 সমান হচ্ছে ডেল্টা টিএফ বাই 9। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কার মান দরকার আমাদের? ডেল্টা টিএফ দরকার। তাহলে ডেল্টা টিএফ এর মান হবে ডেল্টা টিসি বাই 5 ইন্টু 9। তাহলে ডেল্টা টিসির মান হচ্ছে 12, নিচে আছে 5, উপর আছে হচ্ছে 9। তাহলে 108/5 আমাদের আনসার হবে হচ্ছে 21.3/5 হচ্ছে 0.6। তাহলে এত ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার, এই হচ্ছে আমাদের আনসার। বলো সবাই এটা বুঝছো, বুঝছো কিনা, বুঝতে পারছি কিনা? সবাই বুঝছি কিনা বলো। তাহলে বুঝতেছো যে কত ইজি ছিল। এখন এই জিনিসটা তুমি যদি আরেকটু বড় করে লিখতে চাও, সেই সুযোগ তোমার কাছে আছে। এই লাইনটা কোথা থেকে আসে, উপরের লাইনটা লিখে দিবা যে এই লাইনটা আসলে এইভাবে আসে, টিসি মাইনাস 0/5। আর এই লাইনটা কিভাবে আসে, টিএফ মাইনাস 32/9। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখে তুমি শুরু করতে পারো। তুমি যদি চাও যে না ভাই আমি আরো উপর থেকে শুরু করব, তাহলে তুমি 5 আর 9 না লিখে, 5 আর 9 না লিখে তুমি ওই যে এই পাশে 100, মানে মেইন ইকুয়েশন যেটা থাকে আর কি, এই পাশে 100 আর নিচে 180, এখান থেকে লিখো। তুমি যদি তাও খুশি না হো যে না ভাই আমি আরো বড় করে সলভ করতে চাই, এটা আমার জন্য ছোট হয়ে গেছে, তাহলে তুমি শুরু করবা যে সকল থার্মোমিটারের জন্য তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক অনুপাত সমান। সুতরাং তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপর আনসার লিখবা।
তো তোমার ফিলোসফির উপর ডিপেন্ড করে তুমি কত বড় করবা। বাট যদি জানতে চাও যে ভাইয়া সেফ কতটুকু, তাহলে আমি তোমাকে বলতে পারি মোটামুটি তুমি চাইলে এখান থেকে লেখা শুরু করলেই পারো। ঠিক আছে, এখান থেকে লেখা শুরু করলেই পারো, তাহলেই সেফ। 3 নাম্বার তো অত বড় করে না লিখলেও চলবে। ঠিক আছে, এখন তাহলে চলো আমরা হচ্ছে সামনের দিকে যাই। আনসার তো ঠিকই আছে মনে হয়, ঠিক আছে না? 12 × 9/5, হ্যাঁ 21.6। এবার চলো তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া আছে, দেখি পারি কিনা আমরা বাড়ির কাজ। পারবা কিনা বলো। এত ব্যাসার্ধের ধাতব গোলকের তাপমাত্রা এতটুকু কি করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, বৃদ্ধি। এবার জানতে চাইছে তাপমাত্রা বৃদ্ধির মানটা ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। ঠিক আছে, তো তোমরা একটা কাজ করবা, এই তাপমাত্রার বৃদ্ধিটা ফারেনহাইট স্কেলেও প্রকাশ করবা, কেলভিন স্কেলেও প্রকাশ করবা। বলো পারবা কি পারবা না? কি শিখাইছি নাকি শিখাই নেই বলো দেখি। দুটেই করবা, পারবা না? ইনশাল্লাহ পারবা। সো দুটোই করো। তাহলে দেখতে পাচ্ছ যে বোর্ড প্রশ্নে কিন্তু এই সহজ জিনিসগুলা গতে আসে, আর ঘতে যা আসে সেগুলো আমরা এখনো আসি নাই, আমাদের নেক্সট ক্লাসে হয়তো সেটা আমরা পাইতে পারি। ঠিক আছে, দ্যাটস ইট। সো তাপ এবং তাপমাত্রার যে বেসিক কনসেপ্টগুলো ছিল আমরা আগের ক্লাসে আলোচনা করছি। আজকে আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক দেখছি এবং গাণিতিক সমস্যাবলী দেখছি। ওকে, -32 কোথায় গেল? কোথায় -32 কোথায় গেল? কিরে ভাই, কোথায় কোথায়? এখানে কে বলছে যেন এটা? হায় রে ভাই, ঈশান বলতেছো। ঈশান তুমি হচ্ছে মানে এমন বলতেছো আর কি, যে আছে না ওই যে ধরো তুমি মক্কায় গেছো, তো মক্কায় কেন গেছো এটা ভুলে গেছো আর কি। মক্কায় গিয়ে ভুলে গেছো তুমি মক্কায় আসলে কেন গেছো, তুমি হজ করতে গেছো। এখানে TF-32 কোথায় গেল, এই জিনিস তো আমরা এখানে পড়াই নেই। TF-32 আসলে কোথায় গেল সেটা আমরা পড়াইছি কোথায়? এখানে পড়াইছি যে TF-32 একটা থেকে আরেকটার পার্থক্য, এই যে এখনো লেখা আছে বিয়োগফল মানেই পার্থক্য। তাহলে যেহেতু এখানে একটা থেকে আরেকটার বিয়োগফল, সেটা হবে তাপমাত্রার স্কেলের মধ্যে পার্থক্য, এই জন্য লিখছি আমরা ডেল্টা TF। তাহলে এখানে আবার 32 যদি থাকে তাহলে পার্থক্য কেন আসলো? হ্যাঁ, ক্লাসে মনোযোগ থাকতে হবে, নাইলে কিন্তু ক্লাস করে আসলে কোনো লাভ হবে না, মনোযোগী থাকতে হবে। মির্জা গালিব রহমান বলতেছো পারবো না। ঠিক আছে, পারবা কি পারবা না সেটা দেখার বিষয়। বাড়ির কাজ যারা সাবমিট করবে তাদের থেকে দেখে নিও তারা কিভাবে পারতেছে, তাদের থেকে একটু শুনে নিও তারা কিভাবে পারে। না পারার কিছুই নাই, একই টাইপের প্রশ্ন দুইটা সলভ করাই দিছি, হুবহু একটা প্রশ্ন সলভ করাই দিছি এইখানে, যে প্যাটার্নে করছি এটা সেভাবে সলভ করবা। মির্জা গালিব রহমান, বুঝতে পারছো? মানে তোমরা যারা আছো মোটামুটি ধরো ওই যে ধরো ইউসুফ, জাহিন, তারপর হচ্ছে শ্রেয়াস, বা হচ্ছে তুবা, ইলা। হ্যাঁ, ইলা একটা খুব সুন্দর কথা বলছে যে ভাই ট্রাই করলেই পারবো, দ্যাটস দ্য স্পিরিট। তোমার মধ্যে এই স্পিরিট থাকতে হবে যে ভাই চেষ্টা করলেই পারবো। আর ম্যাক্সিমামই তা তোমরা বলছো যে ভাইয়া পারবো। দু একজন যারা বলতেছো না যে পারবো না, তারা মনে রাখো যে তুমি যদি এই পারবো না এই কথা তুমি যদি বিশ্বাস করো, তুমি আসলে আসলেই পারবা না। কারণ মানুষের বিশ্বাসের সাথে মানুষের যেই আহ কোথায় গিয়ে মানুষটা পৌঁছাবে সেটার অনেক অনেক কানেকশন আছে। বুঝছো, মানুষ যেটা বিশ্বাস করে অধিকাংশ সময় আসলে সেটা গেইন করার জন্য সাবকনশিয়াস মাইন্ড তাকে প্রেসার দেয় যে না এটাই হইতে হবে। তো তুমি যখন বলবা যে তুমি পারবা না, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি আসলে পারবা না। সুতরাং মনের ভিতরে একটা পজিটিভ থিঙ্কিং অবশ্যই রাখতে হবে যে আমি পারবো ভাই। এই যে যে ম্যাথটা আছে এই ম্যাথটা আসলে এক লাইনেই করা যায়, এক লাইনেই। দেখো আমি যদি তোমাকে এক লাইনে অ্যান্সার বলে দিই, এই ম্যাথটা যদি এক লাইনে আমরা করে দিই, এই ম্যাথের আনসার আসবে হচ্ছে 90 ডিগ্রি ফারেনহাইট। এই ম্যাথের আনসার কত আসবে? 90 ডিগ্রি ফারেনহাইট। আমি বলতে পারো যে ভাই আপনি কেমনে পারলেন? প্র্যাকটিস, প্র্যাকটিস। এটা এটা আমি একদিনে পারি নাই বা একদিনে আমার মানে মুখস্থও বলি নেই, প্র্যাকটিস। দেখো কেমনে। তাপমাত্রা যদি 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বলে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে হবে, তাহলে ফারেনহাইট স্কেলেরটা হচ্ছে TF/9 আর সেলসিয়াসেরটা হচ্ছে TC/5। দেখো কেমনে এক লাইনে উত্তর বলা যায়। তাহলে আমি লিখতে পারি ডেল্টা TF সমান 9/5 ইন্টু ডেল্টা TC। 9/5 এর মান হচ্ছে 1.8। এখন এটাও বলতে পারো কেমনে পারলেন, এটাও বললাম প্র্যাকটিস। ডেল্টা TC এর মান কত? 50। 1.8 ইন্টু 50, মান কত হবে? 90।
এখন এটাও বলতে পারো কেমনে পারলেন, এটা উত্তর হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করলে তুমি পারবা, নাইলে পারবা না, বুঝছো? উত্তর হচ্ছে 90°F। সো দেখে উত্তর করা যায়। তুমি যদি বলো যে সেলসিয়াস স্কেলে কোনো কিছুর মান 10°C পার্থক্যের মান, তাহলে ফারেনহাইটে কত? ফারেনহাইটের উত্তর হবে 18°F। দেখেই উত্তর করা যাবে। সিম্পলি জাস্ট 1.8 দ্বারা গুণ করে দিলেই হয়। সেটা তোমাদের দেখাইলাম যে সিম্পলি 1.8 দ্বারা গুণ করে দিলেই হয়। তুমি যদি বলো যে ভাইয়া তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 20°C বাড়ছে, তাহলে ফারেনহাইটে কত বাড়বে? উত্তর হবে 36°F। উত্তর হবে 36°F। বুঝছো? তুমি যদি বলো যে ভাইয়া তাপমাত্রা হচ্ছে সেলসিয়াস স্কেলে 40°C বাড়ছে, তাহলে আপনার ফারেনহাইট স্কেলে এটার মান আসলে কত হবে? ফারেনহাইট স্কেলে হবে হচ্ছে যেমন 20 থেকে এটা হচ্ছে দ্বিগুণ হয়েছে, তো এটাও দ্বিগুণ হয়ে এটা হবে 72°F। বুঝছো? সুতরাং 40°C যদি তাপমাত্রার পার্থক্য হয়, ফারেনহাইটের পার্থক্য হবে 72। মানে প্র্যাকটিস করলে এগুলা পারবা। সুতরাং নেগেটিভ এনার্জি নিজের মধ্যে রাখো না। নেগেটিভ এনার্জি রাখলে আমার লস নাই, তোমার লস। ঠিক আছে? ওকে, ঠিক আছে, দ্যাটস ইট এভরিওয়ান। তাহলে আমরা এই পর্যন্ত আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।